সহকর্মী ধর্ষণ ও হত্যার ঘটনায় দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না চিকিৎসকরা। আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে ধর্ষণ অভিযোগ মানবাধিকার কর্মীদের। রাশিয়ার কুরস্কে কৌশলগত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে কিয়েভ বাহিনী। অন্তত ৭৫টি ফ্রন্ট লাইনে তুমুল লড়াই চলছে দুপক্ষে। ভয়াবহ রূপ ধারণ করেছে মাঙ্কি পক্স। সংক্রামক ও ভাইরাসজনিত রোগটি আফ্রিকা মহাদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়েছে এশিয়া ও ইউরোপেও। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে ৯ দফা দাবি জানিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার এই ইস্যুতে ব্রিফিং করেন সংগঠনের প্রতিনিধিরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও হুমকি দেন চিকিৎসকরা। এই হত্যা এবং ধর্ষণের দায় পুলিশকে নিতে হবে বলেও জানানো হয়েছে দাবিতে। এর পাশাপাশি প্রিন্সিপালের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ জানান চিকিৎসকরা। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই জানানো হয়েছে। নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে ২৪ ঘন্টা ধর্মঘট পালন করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। জরুরি সেবা ছাড়া আর কোনো চিকিৎসা দেওয়া হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। একই উদ্যোগ নিয়েছে আর.জি. কর মেডিকেল কলেজের শিক্ষার্থী সংগঠন প্রতিবাদী মঞ্চ। চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়েছে রাজ্য বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। দোষীদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা, আইডেন্টিফিকেশন করা, অ্যারেস্ট করা এবং এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, এই ঘটনার পিছনে কি, কারা এবং কিভাবে জড়িত ছিল, কি হয়েছে, কেন এই ভ্যান্ডালিজম ঘটানো হলো, কেন এই ভ্যান্ডালিজম যারা আউটসাইডারে ছিল তারা চেস্ট মেডিসিনে ক্রাইম সিনের দিকে যেতে চাইছিল, এই ঘটনাগুলো তদন্তের মধ্যে আয়তার মধ্যে আনা হোক এবং এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি এই গুরুত্বের প্রতি সমবেদনা রাখবেন এবং আমাদের আন্দোলনের পাশে থাকবেন। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। কলকাতায় যাচ্ছি, আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা যেমনটি দর্শকদেরও জানাচ্ছিলাম, চিকিৎসকরা তো তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না, অর্থাৎ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তারা জানিয়েছেন। এছাড়া আর কি কি দাবি কিংবা কর্মসূচি আছে সেগুলো একটু বিস্তারিত জানাবেন। দেখুন, সকাল থেকে কিন্তু এই কর্মবিরতি চলছে গোটা দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশেই এই কর্মবিরতি করছেন ডাক্তার সম্প্রদায় সবাই, এবং প্রায় ৬ লক্ষ ডাক্তার কিন্তু আজকের এই যে কর্মবিরতিতে অংশ নিয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু চিকিৎসা পরিষেবা কিন্তু একটা ব্যাপক ধাক্কা খেয়েছে গোটা দেশে। ইমার্জেন্সি থেকে শুরু করে আউটডোর সবই কিন্তু বন্ধ ছিল, যার জন্য সাধারণ যারা রোগী তারা কিন্তু ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হয়। ইতিমধ্যে কিন্তু শাসক বিরোধী সবাই কিন্তু পথে নেমেছে। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিল। যদিও সিবিআই এখনো পর্যন্ত এই আজিকার হাসপাতালের যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে কিন্তু গতকাল থেকে কিন্তু তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। এখনো পর্যন্ত কিন্তু তার কোনো খুনের তার কিনারা হয়নি। তবে আগামীকাল এই যে চিকিৎসকরা যারা আজকে হুমকি দিয়েছেন যে এবং ঘোষণা দিয়েছেন, যদি প্রকৃত দোষী যদি না ধরা পড়ে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সিবিআই কে রবিবার পর্যন্ত, কিন্তু আগামীকাল পর্যন্ত সর্বশেষ সময়সীমা আলটিমেট দিয়েছেন সিবিআই কে, যে রবিবারের মধ্যেই তাকে সিবিআই কে তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু যারা সেদিনকে আর.জি. কর হাসপাতালে আন্দোলন চলাকালীন ছাত্রদের উপরে হামলা করে, সেই রকম কিন্তু বাম এবং অন্য যারা সংগঠনের যারা নেতা নেত্রী ছিল তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন দেখা যে আগামীকাল এই আন্দোলন কোন পর্যায়ে যায় এবং যে সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে তাদের শাসক দল বা যারা এই তদন্তকারী আধিকারিক রয়েছেন সিবিআই, তারা কি পদক্ষেপ নেয়। শুনছিলাম সুকান্ত, ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত করে জানাচ্ছিলেন। আবারও আলোচনায় ভারতে নারীদের নিরাপত্তা ইস্যুটি। সরকারি পরিসংখ্যানই বলছে গড়ে প্রতি ১৫ মিনিটে দেশটিতে একজন ধর্ষণের শিকার হন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও এই বর্বরতার হার কমেনি। মানবাধিকার কর্মীরা বলছেন সামাজিক অবক্ষয় আর আইনের সঠিক প্রয়োগের অভাবে এই পরিস্থিতি। এবারই প্রথম নয়, ২০১২ সালে রাজধানী নয়াদিল্লিতে বাসে গণধর্ষণ ও হত্যার শিকার হন এক মেডিকেল শিক্ষার্থী।
সে ঘটনায়ও তোলপাড় হয় ভারতে। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে আইনে পরিবর্তন আনে ভারত সরকার, প্রণয়ন করা হয় কঠোর আইন। ভারতে এই এক যুগে কতটা পাল্টেছে নারীদের ভাগ্য। পরিসংখ্যান বলছে উল্টো বছর বছর ধর্ষণের সংখ্যা বেড়েছে দেশটিতে। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি বছর 15 মিনিটে ধর্ষণের শিকার হয় একজন নারী। দিল্লির আলোচিত সেই ঘটনার বছর ভারতে মোট 25,000 ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হয়েছিল। পরের বছর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 33,700-তে। গত এক যুগে এই সংখ্যা 30,000-এর নিচে নেমেছিল একবারই, সেটি 2020 সাল অর্থাৎ করোনা মহামারীকালীন সময়। কঠোর লকডাউনের সেই বছরও ভারতে ধর্ষণের ঘটনা ঘটেছে 28,000-এর বেশি। 2016 সালে সবচেয়ে বেশি 39,000 নারী হয়েছেন ধর্ষণের শিকার। এ তো কেবল নথিভুক্ত ধর্ষণের ঘটনার হিসাব। প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। 2013 সালে নারী সাংবাদিক, 2015 সালে 71 বছর বয়সী নান বা সন্ন্যাসী বৃদ্ধা, 2018 সালে 8 বছর বয়সী মুসলিম শিশু, আর সবশেষ চলতি মাসে কলকাতার চিকিৎসক। বছরের পর বছর এমন আরও বহু বর্বরতার ঘটনায় তৈরি হয়েছে জনরোষ। চলতি বছরই স্প্যানিশ নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। কেন দিন দিন নারীদের জন্য আরও অনিরাপদ হয়ে উঠছে ভারত? মানবাধিকার কর্মীরা বলছেন, কাগজে কলমে থাকা আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় কমছে না ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। দায়ী করা হচ্ছে সামাজিক অবক্ষয়কেও। শাস্তি বাড়ালে এই পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন ঘটাতে পারবে না, যদিও না আমাদের সামাজিক পরিস্থিতির উন্নতি না হয়। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, বাড়াতে হবে নারীদের সামাজিক নিরাপত্তা। পাশাপাশি বিচার প্রক্রিয়া দ্রুত সময় শেষ করতে হবে। আর মৃত্যুদণ্ডের রায় দিলেই হবে না, শুধু সেটি বাস্তবায়নও করতে হবে। 2020 সালের তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন 90 জন নারী ধর্ষণের শিকার হয় ভারতে। তবে পরিসংখ্যান বলছে গড়ে 4টি ধর্ষণ মামলার মাত্র একটিতে চূড়ান্ত রায় পায় ভুক্তভোগী। এসব ক্ষেত্রেও কালক্ষেপণ তো বটেই, সাজা কার্যকরের নিশ্চয়তাও মেলে না সব সময়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার রাশিয়ার কুরস্কে কৌশলগত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে কিয়েভ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্র সরবরাহে ব্যবহার করা হতো ব্রিজটি, এবং অঞ্চলটিতে এই দুর্দণ্ড প্রতাপেই এগিয়ে চলার দাবি জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। অবশ্য নিজ ভূখণ্ডে শত্রুপক্ষকে ঠেকানোর দাবি রাশিয়ার। কুরস্কের বিভিন্ন ফ্রন্টে 220 ইউক্রেনীয় সেনা নিহত আর 19টি সাজোয়াজান ধ্বংসের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পূর্বে ও রাশিয়ার পশ্চিমে অন্তত 75টি ফ্রন্ট লাইনে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে দুপক্ষই। দ্বিতীয় সপ্তাহের মতো কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা চলছে। সামি অঞ্চলের রুশ সেনাদের কাছে অস্ত্র সরঞ্জাম সরবরাহে গুরুত্বপূর্ণ গ্লুশকোভো অঞ্চলকে যোগাযোগ বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছে কিয়েভ। ধ্বংস করেছে সেইম নদীর গুরুত্বপূর্ণ সেতু। কুরস্কে অবস্থান আরও জোরদারের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চলে 17টি স্থানে রুশ বাহিনীর হামলা ঠেকানোর কথা জানিয়েছে কিয়েভ। ধ্বংসের দাবি পুতিন সেনাদের ট্যাঙ্ক, সাজোয়াজান, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম। দখলদাররা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার। রাশিয়ার সব ঘাঁটি ধ্বংস করার লক্ষ্য। আমরা সে পথে এগুচ্ছি। দোনবাস, পোক্রোবস ও সিরস্কিতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ছে আমাদের সেনারা। বিভিন্ন অঞ্চল থেকে শত্রুপক্ষকে হটিয়েছে আমরা। নিজ ভূখণ্ড কুরস্কে শক্ত প্রতিরোধের দাবি করেছে রাশিয়া। দেশটির গণমাধ্যম বলছে অনেক এলাকাতেই শত্রুপক্ষকে ঠেকিয়েছে পুতিন বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রেও দাপটের সাথেই লড়ছে রাশিয়া। দোনেৎস্কের, পোক্রোভস্কের বেশ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ নেয়ার দাবি তাদের। ইউক্রেনের একটি MI-8 হেলিকপ্টার, হাইমার্স রকেটের 2টি ইউনিট ও প্রায় 550 ড্রোন ভূপাতিতের কথাও জানায়। সামিতে ধ্বংস করেছে অস্ত্রাগার ও জ্বালানি সংরক্ষণাগার। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে। ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে কমপক্ষে 10 জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে এক নারী ও তার শিশু সন্তানও রয়েছে। নাবাতি এলাকায় একটি আবাসিক ভবন টার্গেট করে হামলা চালানো হয়, সেখানেই হতাহতের ঘটনা ঘটে এবং
আহত 5 জনের মধ্যে 2 জনের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর অস্ত্র তৈরির কারখানা ছিল ওই ভবনটিতে। লেবাননে হামলার জবাবে ইসরায়েলের দিকে 40টি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। নাবাতিয়ার অভিযানের পরে উত্তরাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করে তেল আবিব। নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয় বাসিন্দারা। আবারও নিরাপদ ঘোষিত এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শুক্রবার খালি করার অর্ডার দেওয়া হয় দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি এলাকা। এর মধ্যে রয়েছে দেইর আল বালা ও খান ইউনিস। দেশটির সামরিক বাহিনী সাফাই, মর্টার ও রকেট হামলা চালাতে এই এলাকাগুলো ব্যবহার করছে হামাস। লিফলেট ও ফোনে মেসেজের মাধ্যমে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সম্প্রতি নিরাপদ ঘোষণা করার পর এই এলাকাগুলোতে আশ্রয় নিয়েছিল হাজার হাজার ফিলিস্তিনি। বিগত 10 মাস ধরেই ফিলিস্তিনিদের এক এক সময় এক এক এলাকা খালি করার নির্দেশ দিচ্ছে ইসরায়েল। আর তাই প্রাণ বাঁচাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। গত 25 বছরের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধবিধ্বস্ত গাজায় পোলিও রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। তারা জানিয়েছে, দেইর আল বালা এলাকায় 10 মাস বয়সী এক শিশুর শরীরে শনাক্ত হয়েছে পোলিও। ইসরায়েলি আগ্রাসনের কারণে শিশুটির পোলিওর টিকা নিতে পারেনি। সম্প্রতি টিকা কার্যক্রম পরিচালনা করতে না পারায় উপত্যকায় পোলিও মহামারী শঙ্কার কথা জানায় জাতিসংঘ। সবচেয়ে ঝুঁকিতে 5 বছরের কম বয়সী শিশুরা। ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালনার জন্য মানবিক বিরতির আহ্বানও জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি হামাস ইসরায়েল, এমন আশাবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। দোহায় 2 দিনের আলোচনা শেষে ইতিবাচক মন্তব্য করেছেন মধ্যস্থতাকারীরাও। ইঙ্গিত দিয়েছেন আগামী সপ্তাহে কায়রোর বৈঠকে সমঝোতা হতে পারে। যদিও হামাস ও ইসরায়েলের তরফ থেকে আশাবাদী কিছুই শোনা যায়নি এখনো। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় কাতারের রাজধানী দোহায় চলা আলোচনার এবারের ধাপ শেষ হয় শুক্রবার। মধ্যস্থতাকারীরা বলছেন, গঠনমূলক অগ্রগতি হয়েছে 2 দিনের বৈঠকে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের নতুন প্রস্তাবের ওপর হয়েছে আলোচনা। আগামী সপ্তাহে কায়রোর বৈঠকে চূড়ান্ত সমঝোতার প্রত্যাশা করছেন তারা। আর মাত্র কয়েকটি বিষয় চুক্তি সইয়ের খুব কাছাকাছি হামাস ইসরায়েল, এমন আশাবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এই ইস্যুতে আলাপ হয়েছে বলেও জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করছি। যে কোনো সময়ের চেয়ে সমঝোতার কাছাকাছি আমরা। কিছু একটা হতে পারে, এখনো সেখানে পৌঁছায়নি, তবে 3 দিন আগের চেয়েও খুব কাছাকাছি। প্রার্থনা করুন। যদিও হামাস বা ইসরায়েল কোনো পক্ষই ইতিবাচক কিছু বলেনি এখনো। দোহায় এবারের বৈঠকে অংশ না নেয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গত জুলাইয়ে বাইডেনের যে প্রস্তাবে তারা রাজি হয়েছিল তা ছিল আলাদা। আলোচনা নিয়ে মিথ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করছে বাইডেন প্রশাসন, এমন অভিযোগ হামাস নেতা ওসামা হামদানের। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দোহায় আলোচনার কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও গাজাকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী নেতাজারিম করিডোর ও মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে চলছে বিভক্তি। ভয়াবহ রূপ ধারণ করেছে কঙ্গোয় শনাক্ত হওয়া এমপক্স সংক্রামক ও ভাইরাসজনিত রোগটি আফ্রিকা মহাদেশ ছাপিয়ে এশিয়া, ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ক্রমেই প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। ঘাতক ভাইরাসে আক্রান্তের সংখ্যা নাগালের বাইরে চলে যাওয়ায় বিশ্বজুড়েই জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। নতুন এক মহামারীর আশঙ্কায় বিশ্বজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। উচ্চ সংক্রামক এমপক্স নামের এই ভাইরাস প্রথমে কঙ্গোতে শনাক্ত হলেও দ্রুতই তা ছড়িয়ে পড়ে আফ্রিকার আরও 13টি দেশে। তবে এখানেই শেষ না। ভয়াবহতার জানান দিতেই যেন এমপক্স এবার আফ্রিকার গণ্ডি পেরিয়ে প্রবেশ করেছে ইউরোপে। অন্তত 3 জন এমপক্স রোগী শনাক্ত হয়েছে পাকিস্তানেও। পশু থেকে মানকিপক্স মানুষে সংক্রমিত হলেও এখন এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। এরই মাঝে এমপক্সে আক্রান্ত হয়ে কঙ্গোতে মারা গেছে অন্তত 450 মানুষ। পরিস্থিতির ভয়াবহতায় বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পরিস্থিতি ভয়াবহ।
আফ্রিকা মহাদেশ ছাড়াও এমপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এশিয়া ও ইউরোপে। এজন্য আমরা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। স্বাভাবিকের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে এমপক্স, মৃত্যুর হারও অনেক বেশি। শারীরিকভাবে দুর্বল রোগীদের মারাত্মক ক্ষতি করছে ভাইরাসটি। আফ্রিকার পূর্বাঞ্চলে এর প্রাদুর্ভাব বেশি থাকলেও দেশের সীমানা অতিক্রম করেছে এমপক্স। এমপক্সের দুটি প্রধান ধরন ক্লেড 1 এবং ক্লেড 2 শনাক্ত করা হয়েছে। প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়াবহ এমপক্স ক্লেড 1। তবে বিপত্তি ঘটে এমপক্সের রূপ বদল হলে। গত বছরের সেপ্টেম্বরে নতুন ভ্যারিয়েন্ট ক্লেড 1B শনাক্ত হয়। এরপর থেকেই বেড়েছে সংক্রমণের হার। চলতি বছরের শুরু থেকে জুলাই মাস পর্যন্ত এমপক্সে আক্রান্ত হয়েছে 17,000-এর বেশি মানুষ। এমপক্সে আক্রান্ত ব্যক্তি এবং পশুর সংস্পর্শে ছড়িয়ে পড়ছে রোগের ভাইরাস। প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পিঠ এবং কোমরের পেশিতে যন্ত্রণা। এছাড়া শরীরে দেখা দেয় ফুসকুড়ি। এর আগে 2022 সালে এমপক্স ভাইরাসের কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করতে হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এ রোগে আক্রান্ত হওয়ার পেছনে সমকামিতা এবং অবৈধ শারীরিক সম্পর্ককে দায়ী করা হচ্ছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ল এশিয়ায়। 3 জন রোগী শনাক্তের পর দেশজুড়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পরিস্থিতি মোকাবেলায় স্থলবন্দর, বিমানবন্দরে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। বন্দরগুলো আরোপ করতে বলা হয়েছে কঠোর নজরদারি। কারো শরীরে এমপক্সের লক্ষণ দেখা গেলেই নমুনা সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পেশোয়ারের একটি হাসপাতালেও প্রস্তুত রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। কর্তৃপক্ষ বলছে এমপক্সে আক্রান্ত 3 জনই সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তান গেছেন। তবে তাদের শরীরে এমপক্সের কোন ধরনটি যে শনাক্ত হয়েছে তা এখনো জানা যায়নি। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে 37 বছর বয়সী পেতংকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দেশটির আইন প্রণেতারা। নতুন প্রধানমন্ত্রী পান 319 ভোট, বিপক্ষে অবস্থান নিয়েছিল 145 জন। এর ফলে এক যুগ পর আবারও সিনাওয়াত্রা পরিবারের প্রধানমন্ত্রিত্ব ফিরল। এর আগেও এই পরিবারের 3 জন প্রধানমন্ত্রী হয়েছিলেন, যাদের সবাই সেনা অভ্যুত্থান বা সাংবিধানিক আদালতের রায়েই ক্ষমতাচ্যুত হন। পেতংতার্ন হচ্ছেন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি দেশটির দ্বিতীয় নারী সরকার প্রধান। অধিবেশন চলাকালে পার্লামেন্টের ভেতরে মারামারিতে জড়ালেন তুরস্কের আইন প্রণেতারা। শুক্রবার এক বিরোধী নেতার বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয় এবং একটি ভিডিও যাতে দেখা যায় বিরোধী রাজনীতিক আহমেদ সিকের দিকে তেড়ে যান ক্ষমতাসীন একেপির কয়েকজন আইন প্রণেতা ইতোমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরে মারামারি শুরু হলে অন্যরাও অংশ নেন, এতে করে কমপক্ষে 2 জন আহত হয়। 2022 সালে সরকার বিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়ার অপরাধে ক্যানাতালে নামের একজনকে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। জেলে থাকা অবস্থায় গত বছর ওয়ার্কার্স পার্টি অব তুর্কির হয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। এই এমপির সাজার করা সমালোচনা করেন আহমেদ সিক। বলেছেন এরদোগানের দল একটি সন্ত্রাসী সংগঠন আর তাতেই বাকযুদ্ধ মারামারিতে গড়ায়। এই ছিল যেমন আই ডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ।